নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি স্বর্ণালীতে আজকে অবশ্যই নজর রাখবো প্রতিবেশী দেশের দিকে, কারণ এটা বড় ষড়যন্ত্র চলছে। যে ষড়যন্ত্র শুধুমাত্র প্রতিবেশী দেশে নয়, একই সঙ্গে বিদেশি অর্থের বিনিময়ে আমার দেশকেও অশান্ত করার কাজে লাগানো হচ্ছে এবং সেখানে কাজ করছে এদেশেরই বেশ কিছু নাগরিক, যারা সরাসরি বিদেশি অর্থের বিনিময়ে বাংলাদেশের হয়ে দালালি করছেন এদেশে বসে, এ রাজ্যে বসে। এবং সেই দালালির জন্য কোন কোন মিথ্যে খবরগুলোকে প্রকাশ্যে শিলমোহর দেওয়া হচ্ছে, পয়সার বিনিময়, টাকার বিনিময়, তার বড় পর্দাফাশ করার সময় এসে গেছে। কিভাবে রাতারাতি প্রতিবেশী দেশে বিক্ষোভ হয়, অশান্ত হয়, পালাবদল হয়ে যায়, আর কিভাবে 6 মাস সময় নেওয়ার পর সেখানে সাজিয়ে গুছিয়ে একটা যাত্রা পালার মঞ্চ, যার নাম নাকি আয়না ঘর, তাকে তৈরি করা হয়। আসলে নেপথ্যে কাজ করছে কোন পরিকল্পনা, কোন ষড়যন্ত্র, জানতে হবে, আমাদের সজাগ থাকতে হবে, কারণ এরা আমার আপনার মধ্যেই মিশে রয়েছে। যারা এগুলোর, এই ষড়যন্ত্রের অংশীদার হয়ে আমার আপনার সঙ্গে থাকছে, মিশে রয়েছে। প্রতি মুহূর্তে প্রতিবেশী দেশ অশান্ত হচ্ছে, নতুন নতুন কারণে অশান্ত হচ্ছে। দেশে সংস্কার চলছে, নির্বাচন নাকি হবে না, এখন দীর্ঘমেয়াদী সংস্কার চলবে, আর হিন্দুরা দেশ ছেড়ে চলে যাবে। হিন্দুদের বিয়ে থেকে, অনুষ্ঠান থেকে সব জায়গায় গো মাংস বাধ্যতামূলক হয়ে যাবে। নানা ধরনের সংস্কার চলছে। আসলে সবকিছু নেপথ্যেই রয়েছে ভারতের পাশে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে রাখা। বাংলাদেশ জানেও না হয়তো যে তারা আসলে বেসিক্যালি গিনিপিগ। তাদের ওপরে যাবতীয়, যেহেতু সেখানে অর্থের অভাব রয়েছে, শিক্ষা দীক্ষা তলানিতে যেমন বোঝাবে তেমন বুঝবে একদল মূর্খ, অশিক্ষিত, অপগণ্ড, তাদেরকে দিয়ে যা খুশি তাই করিয়ে নেওয়া যাবে। এবং তাদেরকেই বিদেশ থেকে অর্থের বিনিময়ে এই কাজগুলো প্রতিদিন প্রতি মুহূর্তে করানো হচ্ছে, মগজ ধোলাইয়ের কাজ। এবং তারপর কি করা হচ্ছে? পাকিস্তান পার্ট 2 তৈরি করা হচ্ছে, যেখানে জঙ্গিদের মুক্তাঞ্চল থাকবে, যেখান থেকে জঙ্গি জিহাদি তৈরি হবে। এটা অন্য কথা যে আবারও লাদেনের মতো ফ্রাঙ্কেনস্টাইন না তৈরি হয়ে যায়, সেটা পরের বিষয়। আরো কয়েক বছর পর হয়তো এই নিয়ে আমাদের আলোচনা করতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে এই যে প্রত্যেক মুহূর্তের যে পটবদল চলছে, আর প্রতি মুহূর্তে বিদেশি ফান্ডের বিনিময়, বিদেশি অর্থের বিনিময়, রাতারাতি একটা সরকার পড়ে যায় আর 6 মাস বাদে আয়নাঘর তৈরি হয়। এর নেপথ্যে রয়েছে আসলে কোন ষড়যন্ত্র? কোন ষড়যন্ত্র? আপনি দেখবেন যে আমার আপনার মাঝখানে মাঝে মধ্যে বেশ কিছু নতুন নতুন মুখ আপনি খুঁজে পাবেন সোশ্যাল মিডিয়াতে, যারা বাংলাদেশের হয়ে বিশাল দালালি করছেন। তারা নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেয়, কিন্তু আসলে সেই অর্থে দেখতে গেলে সাংবাদিকতার কোনো অভিজ্ঞতাই এদের নেই। না এরা মাঠে ময়দানে ঘুরে কখনো রিপোর্টিং করেছে, না কোনো হার্ডকোর নিউজের খবর করেছে, কোনো কিছুই নয়। শুধুমাত্র নিজস্ব, নিজের মতো করে এজেন্ডা বেসড কিছু লেখালেখির মধ্যে দিয়ে এদের পরিচয়। এবং তারা কিভাবে বিদেশি ফান্ডে প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের হয়ে সাফাই গাইছে, এত কিছু দেখার পরেও এদের কলমে কখনো আপনি হিন্দু নির্যাতনের খবর খুঁজে পাবেন না। এদের কলমে কখনো গোমাংস নিয়ে যে বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া হয়েছে, সেখানে হিন্দু পরিবার, হিন্দু বিয়ে, হিন্দু হোটেল, নিরামিষ হোটেলে, সেগুলো নিয়ে কখনো কোনো কথা খুঁজে পাবেন না। অথচ কি নাকি এক আয়না ঘর, সেইটা নিয়ে এরা বড় বড় লেকচার দিতে শুরু করেছেন এবং নাকি সেসব নিয়ে বড় বড় লেখাও লিখতে শুরু করেছেন। আসলে এরা প্রত্যেকেই বিদেশি অর্থের বিনিময় মদতপুষ্ট, বিদেশি অর্থে মদতপুষ্ট বাংলাদেশের দালাল, যারা আসলে দেশে থেকে দেশ বিরোধী কাজ করে চলেছেন প্রত্যেক মুহূর্তে। এক একজনের এক এক রকমের মুখোশ রয়েছে। কারোর মুখোশ রয়েছে সাংবাদিক নাকি, কিন্তু সেই অর্থে সাংবাদিকতার কোনো পাঠ নেই, সাংবাদিকতা কখনো করেও নি, হার্ডকোর নিউজ রিপোর্টিং, সেসবের সঙ্গে দূর অব্দি কোনো যোগাযোগ নেই। কারোর মুখোশ রয়েছে কেউ ডাক্তার, কারোর মুখোশ রয়েছে কেউ ইঞ্জিনিয়ার, কারোর মুখোশ রয়েছে কেউ কবি, কারোর মুখোশ রয়েছে কেউ নাকি ফিল্ম ক্রিটিক অর্থাৎ সিনেমার সমালোচক, কারোর মুখোশ রয়েছে তিনি নাকি ডকুমেন্টারি মেকার বা ফিল্ম মেকার। অথচ ঝুলিতে উঁকি মেরে দেখবেন শেষ কবে না জানি একটা সিনেমা করেছিল বোধহয়, এখনো পর্যন্ত তার নামও কেউ মনে রাখেনি, না তো সেটা ব্যবসা করেছে। এগুলো বিভিন্ন ধরনের মুখোশ রয়েছে, কবির মুখোশ, সাহিত্যিকের মুখোশ, ব্লগারের মুখোশ, সাংবাদিকের মুখোশ। তারা কোমর বেঁধে নেমে পড়েছে যে ভারত সরকার নাকি
খুব অন্যায় করছে এবং ইউনূস নাকি অসাধারণভাবে বাংলাদেশ চালাচ্ছে এবং শেখ হাসিনার চরমতম হিংস্রতার ছবি একটা একটা করে তুলে ধরছে। এর নেপথ্যে কি কি কাজ চলছে একটা একটা করে আজকে এই জিনিসগুলো স্পষ্ট করার দরকার রয়েছে এবং সেগুলো স্পষ্ট করব। আপনারা জানেন যে অনেকে যে মুহূর্ত থেকে হাসিনা সরকারের পতন হয়ে গেল, বিগত কয়েকদিন ধরে আমরাও চিৎকার করছি, রিপাবলিক বাংলাও তথ্য প্রমাণ সহকারে প্রতিদিন বলছে। আজকে আরো একটা এপিসোড নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে আয়না ঘর। ভাবুন, একটা দেশে রাতারাতি ক্ষমতার পালাবদল হয়ে গেল। কোথা থেকে টাকা এলো, কোথা থেকে ইনভেস্টমেন্ট হলো, কে এলো, কি করলো, গুলি কারা চালালো, আদৌ পুলিশ গুলি চালিয়েছে কিনা, পুলিশের কাছে ছিল রাবার বুলেট, তাহলে খুনটা হলো কি করে, যারা মারা গেলেন, যারা শহীদ হয়ে গেলেন তারা কি করে 2 মাস, 2.5 মাস, 3.5 মাস, 4.25 মাস বাদে স্বমূর্তি ধারণ করে ফিরে এলেন আর বললেন নাকি কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছিল বলে এক একটা পদ মন্ত্রক সমন্বয়কের দায়িত্ব সামলে নিচ্ছেন। পুরোটা একটা গাঁজাখড়ি গল্প ছিল না? আর নতুন গাঁজাখড়ি গল্পের সংযোজন হচ্ছে নাকি আয়না ঘর। কি এই আয়না ঘর? হঠাৎ করে মোহাম্মদ ইউনূস যখন বারবার করে প্রশ্নবাণে বিদ্ধ হচ্ছে, ওদিকে তো ট্রাম্পও চলে এসেছে, চাপ ক্রমশ বাড়ছে। কিসের ভিত্তিতে দেশটা চালাচ্ছ তুমি? নির্বাচিত সরকার তোমরা না, ভোট হয়েছে না, মানুষের সমর্থন রয়েছে না, নির্বাচন করাবে না, কোনো সংস্কার করাবে না, আসলে কিছুই কিছু হচ্ছে না। তাহলে কিসের ভিত্তিতে তোমরা গদি আঁকড়ে বসে আছো? আমাদের প্রতিবেশী দেশ, প্রত্যেক মুহূর্তে সেখানে জঙ্গিদেরকে ছেড়ে দিচ্ছ, জঙ্গি চাষ করছো, জঙ্গিদের ডেকে এনে বাবা বাচ্চা করে জামাই আদর করে তাদেরকে দিয়ে যা খুশি কাজ করানোর জন্য বর্ডার টপকে আবার আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছ। 6টা মাস পার হয়ে গেছে, এবার বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন যে মুহূর্তে হচ্ছে ইউনূস, সেই মুহূর্তে নতুন নতুন যাত্রা পালার মঞ্চ তৈরি হচ্ছে। 6 মাস পার হয়ে গেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার সাঙ্গপাঙ্গ নিয়ে হঠাৎ করে বুধবার ঢাকায় আয়না ঘর নাকি খুঁজে পেয়ে গেছে। তথ্য সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউনূসের সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি নাহিদ সহ বিদেশি সাঙ্গপাঙ্গদের নিয়ে চলল ফটো সেশন। আমি জানি না যে আয়না ঘরের নাকি ভয়ঙ্কর ইতিহাস রয়েছে, সেখানে নাকি মারাত্মক অত্যাচার করা হতো, নিষ্পেষণ করা হতো, মানসিক অত্যাচার, খুন, জখম। আসলে আয়নাঘর হচ্ছে গুমঘর। হাউস অফ মিরর থেকে অনুপ্রাণিত হয়ে একটা আয়নাঘর কনসেপ্ট তৈরি করেছিল কেউ বা কারা কোনো একটা সময়, যেখানে নাকি অত্যাচার করা হতো, নিজের প্রতিফলন নিজে দেখলে মানুষ ভয় পাবে, এমন অনেক ধরনের কনসেপ্ট সেখানে ছিল। কিন্তু আদৌ শেখ হাসিনা সরকারের সঙ্গে আয়নাঘরের কি বাস্তবে কোনো যোগাযোগ রয়েছে? এরকম আদৌ কোনো গুমঘর ছিল? প্রথমে শোনা গেল নাকি গণভবন এরকম আয়নাঘর রয়েছে, দেখা গেল কি সেখানে তছনছ চলছে কিন্তু আয়নাঘর খুঁজে পাওয়া গেল না। তারপর শুনতে পেলাম নাকি 32 ধানমন্ডি, সেখানে নাকি আয়নাঘর পাওয়া গেছে। এতটাই মূর্খ এরা, লিফটের যে বেসমেন্ট যেখানে বৃষ্টি হতে জল জমেছে ভাবছিল সেটা নাকি আয়নাঘর। বাড়ির নিচে যে বেসমেন্ট যেখানে গাড়ি পার্ক করে রাখা হয়, অনেক বহুতল এখন হয়েছে, সেটা নাকি আয়নাঘর। যেমন ইচ্ছে তেমন এদেরকে যেমন বোঝানো হয় তেমন তেমন এরা নাচে। আসলে দোষ নেই, শিক্ষা নেই, অর্থ নেই, উন্নয়ন নেই, চাকরি নেই, ব্যবসা নেই, কি করবে? দোষও দেওয়া যায় না। তো সেই আয়নাঘর নাকি ফাইনালি চাপের মুখে এই হালে গিয়ে খুঁজে পেলেন মোহাম্মদ ইউনূস। আরে আয়নাঘর খুঁজে পেয়েছে তো খুঁজে পেয়েছে, কোথা থেকে খুঁজে পেলো, কি তার লোকেশন, কারা সেখানে রয়েছে, আচ্ছা আয়নাঘরে যে বন্দিরা রয়েছে তারাই বা কোথায়, এমন অনেক প্রশ্ন থাকতে পারতো। কিন্তু সেই সমস্ত প্রশ্নকে ওভারটেক করে ইউনূস কি করলেন, তার সাঙ্গপাঙ্গ নিয়ে আর বিদেশি কিছু সাংবাদিকদের ডেকে নিয়ে এসে ফটো সেশন শুরু হয়ে গেল। খিচ মেরি ফটো। আয়নাঘর নাকি আসলে যাত্রাঘর, নাকি আসলে সাজঘর বোঝা মুশকিল। পুরোটা শুরু হয়ে গেল ফটো সেশন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।